ভারতের সঙ্গে কোনো চুক্তি নিয়ে গোপন করার কিছু নেই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বললেন, তিস্তা ইস্যুতে আগের সরকারের ভুলের মাসুল দিতে হচ্ছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি নেতা মুফতি হান্নানের সঙ্গে দেখা করতে পরিবারের সদস্যদের ডেকে পাঠিয়েছে কারা কর্তৃপক্ষ। কারাগার এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সিলেটে রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল সহ 4 জনের ফাঁসির আদেশ হাইকোর্টেও বহাল, বাকি 6 জনের বিভিন্ন মেয়াদে জেল। রাজশাহীতে মেডিকেল শিক্ষার্থী মালদ্বীপের রাউধার মৃত্যুকে আত্মহত্যা মানতে নারাজ স্বজনরা। হত্যাকাণ্ডের সহপাঠীরা জড়িত সন্দেহ তার বাবার। খাগড়াছড়িতে বৈশাখী উৎসবের আনুষ্ঠানিকতা শুরু, বাকি 2 পার্বত্য অঞ্চলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 2 দিন ছুটি ঘোষণায় খুশি আদিবাসীরা। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী এবং আমি সজল মিত্র রিচার্ড। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মর্যাদা তার কাছে অনেক বড়। ব্যক্তি স্বার্থ নিয়ে তিনি কখনোই রাজনীতি করেন না। ভারত সফরে যা যা চুক্তি সমঝোতা হয়েছে তা গোপন করার কিছু নেই। ভারত সফর নিয়ে গণভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী আরো বলেন, প্রতিরক্ষা সমঝোতা হলেও এ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। ভারত অর্থ দিলেও কোনো দেশ থেকে বাংলাদেশ অস্ত্র কিনবে সে সিদ্ধান্ত আমাদেরই। ডিফেন্স পার্চেস যেগুলো আমরা করব সেটাও কিন্তু আমরা নিজেরাই সিদ্ধান্ত নেব আমরা কি কি সরঞ্জামাদি কিনবো। কাজে এটাও কিন্তু আমাদের নিজস্ব স্বাধীনতা, এখানে তাদের কোনো হস্তক্ষেপ থাকবে না। ভারত হলো আমাদের একটা বন্ধুপ্রতিম দেশ। মহান মুক্তিযুদ্ধে তারা সরাসরি আমাদেরকে সহযোগিতা করেছে। এই মুক্তিযুদ্ধে তাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা জীবন দিয়েছেন। আর সেখানে একটা সমঝোতা স্মারক করতে এত প্রশ্ন কেন আসে, এটাই আমার প্রশ্ন। যারা টকশোতে কথা বলছেন, যারা আলোচনা করছে, যারা সমঝোতা করছে, যারা প্রেস কনফারেন্স করে নানা কথা বলে দিচ্ছে, তাদেরকে আমার এই প্রশ্ন। আমার এখানে একটাই চেষ্টা যে সকলের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা। উদ্দেশ্য একটাই যে বাংলাদেশকে দ্রুত উন্নত করা, বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত করা, বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তোলা। এই জন্য আমার সবসময় চেষ্টা হয় সকলের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করা। যখন এই তিস্তা নদীর একেবারে উপরে গজলডোবায় বাঁধ যখন করা হয়, সাধারণত এই ধরনের যে নদীগুলি মানে আন্তঃরাষ্ট্র হিসেবে আসে, সেখানে কিন্তু আমাদের বাংলাদেশের পক্ষ থেকে একটা বক্তব্য, তখন যারা ক্ষমতা ছিল তাদের থাকা উচিত ছিল। তখন কেন তারা এ ব্যাপারে কোনো কথা বলে নাই? কতগুলি চুক্তি এবং কতগুলি এমইউ সই হয়েছে, এখানে আমাদের লুকাছাপার কিছু নেই। অবশ্যই আপনারা এটা জানতে পারবেন। এবং একটা কথা মনে রাখবেন যে অন্তত আমি যতক্ষণ আছি, আমি ব্যক্তি স্বার্থ নিয়ে রাজনীতি করি না। আমার দেশের স্বার্থ, জনগণের স্বার্থ আমার কাছে অনেক বড়, দেশের মর্যাদা অনেক বড়। আর আমি মনে করি 21 বছর পর সরকারে এসে দেশ সেবার যে সুযোগটা পেয়েছি, অন্তত এটুকু বলতে পারবো যে এখন পৃথিবীর যেখানেই যান বাংলাদেশকে একটা মর্যাদা আসনে আপনারা দেখতে পান। নতজানু পররাষ্ট্রনীতির কারণে তিস্তার পানি চুক্তি হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক প্রতিবাদ সভায় তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, যে নদীর সাথে একটি বৃহৎ জনগোষ্ঠীর জীবন জীবিকা জড়িত, সেই নদীর পানির ন্যায্য হিস্সা আদায় না হওয়া দুঃখজনক। 3 ভাগের 1 ভাগ মানুষ যে নদীর উপরে নির্ভর করে, সেই নদীর পানির একটা হিস্সা হবে, সেটা চুক্তি হবে, দুঃখজনক হবে সেটা হয়নি। শুধু না, প্রধানমন্ত্রী নিজেই তার সফরের ফলাফল সম্পর্কে বলেছেন, মায়ে পানি মাঙ্গা মুঝকো বিদ্যুৎ মিলা, কুছ তো মিলা। তিনি নিজেই বলেছেন মেলেনি, কোনোটাই মেলেনি, শুধু কুছ মিলেছে। আমাদের সরকার নতজানু, তারা নতজানু পররাষ্ট্র নিয়ে চলছে, তারা আদায় করতে পারবে না।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি নেতা মুফতি হান্নানের পরিবারের সদস্যদের ডেকে পাঠিয়েছে কাশিমপুর কারা কর্তৃপক্ষ। আজই তাদের কারাগারে এসে মুফতি হান্নানের সঙ্গে দেখা করতে বলা হয়েছে। এদিকে মুফতি হান্নানের ফাঁসির রায় কার্যকরের সব প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। ফাঁসির মহড়াও হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার হারুনুর রশিদ। পাশাপাশি এ দণ্ড কার্যকরকে ঘিরে যাতে অপ্রীতিকর কোনো পরিস্থিতি সৃষ্টি না হয় তাই গাজীপুর জেলায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুফতি হান্নান ও তার সহযোগী বিপুলকে গাজীপুরের কাশিমপুর কারাগারের কন্ডেম সেলে রাখা হয়েছে। না, আমাদের কাছে কোথাও কোনো ধরনের কোনো আশঙ্কা নেই। তবে যেহেতু একবার টঙ্গী এলাকায় মুফতি হান্নান শেখ একজনকে চিনিয়ে নেওয়ার একটা অপচেষ্টা হয়েছিল, সেটার কারণে আমরা একটু আমাদের বাড়তি নিরাপত্তা আছে এবং আমরা প্রচুর পরিমাণে পুলিশ প্রত্যেকটা জায়গায় রয়েছে। দর্শক, এই মুহূর্তে গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীপ, দর্শক, আপনারা জানেন সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা মামলায় হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুফতি হান্নান কিন্তু এই কাশিমপুর কারাগারে রয়েছে এবং আজকে দুপুরবেলা কিন্তু তার পরিবারকে ডাকা হয়েছে। তো এছাড়া আমরা যতটুকু এখানে আসার পর দেখতে পাচ্ছি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু কঠোর করা হয়েছে এবং আশেপাশে যে কয়েকটি রাস্তা রয়েছে প্রত্যেকটি নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। তো এই মুহূর্তে আসলে আমাদের সাথে রয়েছেন গাজীপুরের পুলিশ সুপার। তো তার কাছ থেকে আসলে আমরা জানতে চাই যে এই ফাঁসি রায়কে কেন্দ্র করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হুজি নেতা মুফতি হান্নানের আপনারা আসলে কি কি ব্যবস্থা গ্রহণ করেছেন? আসলে আমরা গাজীপুরে প্রতিনিয়তই আমরা মাদকের বিরুদ্ধে, আমরা সন্ত্রাস এবং জঙ্গির বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি। যেহেতু আমরা টেলিভিশনে দেখেছি তার যে প্রাণ ভিক্ষার আবেদন নাকচ হয়েছে, সে কারণে আমাদের আজকে তখন থেকে আমাদের একটু বাড়তি নিরাপত্তা জেলখানা কিন্তু কাশীপুর মধ্যে রয়েছে। এছাড়া আপনারা জানেন কিছুদিন আগে টঙ্গী এলাকায়ও মুফতি হান্নান সহ 21 জনকে তারা চিনিয়ে নেওয়ার জন্য কিছু লোক চেষ্টা করেছিল, কিছু জঙ্গি। সেই জঙ্গিদেরকে আমরা গ্রেপ্তার করেছি, তারা 164 করেছে। সবকিছু মিলে এবং যেহেতু প্রাণ ভিক্ষার আবেদন খারিজ হয়েছে, যেহেতু তার দণ্ডাদেশ কার্যকর হবে, সে কারণে গাজীপুরের পুলিশ আমরা গাজীপুরের জেলখানা কেন্দ্রিক এবং আশপাশ এলাকা আমরা নজরদারি রেখেছি এবং আমরা অভিযান পরিচালনা করেছি এবং এই অভিযান ফাঁসি কার্যকর হওয়ার পরেও চলবে। এখন পর্যন্ত এই ফাঁসি কার্যকর হওয়ার কেন্দ্র করে বা কোনো ধরনের নাশকতার আশঙ্কা আছে কিনা বা তথ্য আপনাদের কাছে আছে? আমরা যাতে এই ধরনের কোনো নাশকতার আশঙ্কা আমাদের গাজীপুরে কোথাও নেই এবং সেই লক্ষ্যেই আমরা গাজীপুরের প্রতিটি জায়গায় আমরা মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে এবং জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা কিন্তু প্রতিটি বাড়ি বাড়ি অভিযান পরিচালনা করছি, আপনারা দেখছেন। এবং আমরা এটা আমাদের রুটিন মাফিক অভিযান, এটা চলবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন গাজীপুরের পুলিশ সুপার হারুনুর রশিদ যেমনটি বলছিলেন যে ফাঁসি রায়কে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার তথ্য তাদের কাছে নেই। এছাড়া কিন্তু পুরো গাজীপুরকে কিন্তু নিরাপত্তার চাদরে বিছিয়ে ফেলা হয়েছে। এছাড়া আপনাদেরকে একটু তথ্য জানিয়ে রাখতে চাই, যেটি হচ্ছে যে আজকে দুপুরবেলা কিন্তু মুফতি হান্নানের পরিবারের কাছে কারা কর্তৃপক্ষ তাদের ডেকে পাঠিয়েছে। তো আমরা যতটুকু জানতে পেরেছি তারা হয়তো বা সন্ধ্যায় বা সন্ধ্যার কিছুক্ষণ পরই তারা আসলে এই গাজীপুরের উদ্দেশ্যে গোপালগঞ্জ থেকে রওনা দিবেন। তো এই ছিল আসলে আমার কাছে এখান থেকে গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। দর্শক, মুফতি হান্নানের ফাঁসির রায় কার্যকরের বিষয়ে গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে থেকে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী দীপ। এদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুফতি হান্নানের সহযোগী দেলোয়ার হোসেন রিপনের সাথে তার পরিবারের সদস্যরা দেখা করেছেন। সকাল 9টায় সিলেট কেন্দ্রীয় কারাগারে পরিবারের 4 সদস্য জঙ্গি রিপনের সঙ্গে দেখা করেন। এদিকে রিপনের ফাঁসি কার্যকরের চিঠি ইতোমধ্যে কারাগারে এসে পৌঁছেছে। এরপরই স্বজনদের ডেকে পাঠায় কারা কর্তৃপক্ষ। গত 21শে মার্চ রিভিউ খারিজের রায় প্রকাশ করেন আদালত। সিলেটের বহুল আলোচিত শিশু সামিউল আলম রাজন হত্যা মামলায় প্রধান আসামি কামরুল সহ 4 জনের ফাঁসির আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। বাকি 6 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাজনের পরিবার। তবে রায়ে কোনো মন্তব্য করেনি আসামি পক্ষের আইনজীবীরা। 2015 সালের 8 জুলাই সিলেটের কুমারগাঁওয়ে কথিত চুরির অভিযোগ তুলে শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। পেটানোর দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে দেশ জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বর্বরচিতভাবে ছেলেকে হত্যার দায়ে কামরুল ইসলামকে প্রধান আসামি করে মামলা করে রাজনের পরিবার। সে মামলায় গত বছরের ৮ ডিসেম্বর আসামি কামরুল সহ 4 জনকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। নুরু মিয়া নামে একজনকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড, আর বাকি 5 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত। এর রায়ের পর মৃত্যুদণ্ডের অনুমোদন চেয়ে উচ্চ আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। অন্যদিকে খালাস চেয়ে আপিল করে আসামি পক্ষ। মঙ্গলবার রাজনকে পিটিয়ে মারার দৃশ্যটি ভিডিও ধারণ করা আসামি নুরু মিয়ার সাজা কমিয়ে বাকি আসামিদের বিচারিক আদালতের রায় বহাল রাখেন উচ্চ আদালত। আদালত রায়ে বলেন, খুনিরা মানুষরূপী পশু। কামরুল ইসলাম ওরফে কামরুল, সাদিক আহমেদ ওরফে বড় ময়না, তাজউদ্দিন ওরফে বাদল এবং জাকির হোসেন ওরফে পাবেলের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ উঠলে আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন আদালত। আইন প্রয়োগকারী সংস্থা ছাড়া অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ কাউকে ধরে ফেলে এবং এটা ধরতে যে এমন একটা ঘটনা ঘটে যায় যেটা অনাকাঙ্ক্ষিত এবং এক্ষেত্রে কেউ ভিক্টিমাইজ হয়ে যেতে পারে। এই ব্যাপারে সকলকে সচেতন করা। এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাজনের পরিবার। ফাঁসির রায় বহাল রয়েছে। আমি বিচারকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি ধন্যবাদ জানাই যে আমার বাচ্চা সুস্থ বিচার আমি হাইকোর্টেও পাইছি। দ্রুতভাবে ফাঁসিটা দিলেই তা। আমি ফাঁসি না ছাড়া আর আমি কোনো কিছু চাই না, আমি এই অপেক্ষায় আছি। উচ্চ আদালতের রায়ের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি আসামি পক্ষের আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে মেডিকেল শিক্ষার্থী মালদ্বীপের মডেল রাউধা আতিফের মৃত্যুকে আত্মহত্যা মানতে নারাজ স্বজনরা। তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এটি একটি হত্যাকাণ্ড। যদিও প্রাথমিকভাবে ময়নাতদন্তের রিপোর্টে আত্মহত্যার কথাই বলা হয়েছে। এই ঘটনায় গতকাল সিএমএম আদালতে হত্যা মামলা করেছেন রাউধার বাবা মোহাম্মদ আতিফ। হাবিবুর রহমান পাপ্পুর তোলার ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের 2য় বর্ষের শিক্ষার্থী ও মালদ্বীপের মডেল রাউধা আতিফের মৃত্যুকে আত্মহত্যা মানতে নারাজ তার পরিবার। তাদের অভিযোগ এটি একটি হত্যাকাণ্ড। রাউধার বাবার সন্দেহ, সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রাম হ্যাক হওয়া ও সিসিটিভি নষ্ট থাকায় সহপাঠীদের কেউ এ ঘটনার সাথে জড়িত থাকতে পারে। রাউধার মৃতদেহে আমি যে আঘাতের চিহ্ন দেখেছি তাতে এটা আত্মহত্যা মনে হয়নি। প্রেমিকের সাথে রাউধার মুঠোফোনে যে বার্তা বিনিময় হয়েছে তা দেখেও আমার মনে হয়নি প্রেম ঘটিত কোনো কারণে সে আত্মহত্যা করতে পারে। রাউধার আইফোন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড কেউ জানতো এবং ইনস্টাগ্রামে রাউধার ফলোয়ার লিস্ট থেকে সেই দুজনকে সরিয়েছে। সিসি ক্যামেরায় মৃত্যুর ঘটনার কোনো ফুটেজ পাওয়া যায়নি, অথচ আগের দিনও সিসি ক্যামেরা ঠিক ছিল। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার হত্যাকারীকে খুঁজে বের করার দাবি জানাচ্ছি। তদন্তের অগ্রগতি প্রায় চূড়ান্ত পর্যায়ে জানিয়ে মেট্রোপলিটন পুলিশের এই শীর্ষ কর্মকর্তা জানান, চিকিৎসকদের পাশাপাশি তারও ধারণা এটি আত্মহত্যা। প্রাইমারিলি যেটা দেখেছি সাইন সিমটম, আত্মহত্যা মনে হয়েছে আমার কাছে ডাক্তারদের মতোই। মেয়েটার যে মোবাইল ফোনটা ছিল, আল্লাহ করে আমরা প্রাইমারিলি কিছু তথ্য পেয়েছি। নিশ্চিত হতে হবে আমাদেরকে যে তথ্যগুলি পাওয়া গেছে এই তথ্যগুলি কতটা এই আত্মহত্যার সাথে রিলেটেড। গত 29শে মার্চ রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেলের 209 নম্বর কক্ষ থেকে রাউধার লাশ উদ্ধার করে পুলিশ। রাজপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হলে সেটি নগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে 31শে মার্চ মেডিকেল বোর্ড গঠনের মাধ্যমে তার ময়নাতদন্ত সম্পূর্ণ হলে প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে করেন চিকিৎসকরা। সেদিনই রাজশাহী মহানগরীর হেতেমখা কবরস্থানে রাউধার লাশ দাফন করা হয়। এরপর মালদ্বীপ ও রাজশাহীর পুলিশ যৌথভাবে তদন্ত উদ্ঘাটনে নামে। ভারতীয় ভোগ ম্যাগাজিনের কাভার পেজের মডেল ছিলেন তিনি। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বাংলার সময় আরো থাকছে। পহেলা বৈশাখের অজুহাতে বেপরোয়া ইলিশ শিকারীরা, জাটকা রক্ষার উদ্যোগ ব্যাহত হওয়ার আশঙ্কা। খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো 3 দিনব্যাপী বৈশাখী উৎসব। বর্ণিল সাজে আদিবাসী তরুণ তরুণীদের অংশগ্রহণে সকালে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খাগড়াছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নিজস্ব ঐতিহ্যের নাচ, গান এবং মারমা সম্প্রদায়ের জলকেলি সহ মনোমুগ্ধকর নানা পরিবেশনা উপভোগ করেন অতিথিরা।
এদিকে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৃহত্তম ধর্মীয় উৎসব বৈশাখীর শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন পাহাড়ি আদিবাসীরা। এক্ষেত্রে ফুলবিজুর মাধ্যমে 12 এপ্রিল যে অনুষ্ঠান শুরু হবে তা শেষ হবে পানি খেলার মধ্য দিয়ে। এদিকে বৈশাখী উপলক্ষে 2 দিন ছুটি ঘোষণা করায় সন্তুষ্ট আদিবাসীরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। বাংলা নববর্ষকে বরণ করে নিতে দেশের অন্যান্য অঞ্চলের আয়োজন থেকে পাহাড়ি আদিবাসীদের আয়োজন কিছুটা ভিন্ন। নতুন বছরকে বরণ করে নিতে চাকমারা বিজু, ত্রিপুরারা বৈশু ও মারমারা সাংগ্রাই উৎসব পালন করে। ভিন্ন নাম হলেও সমতলের মানুষদের কাছে এটি বৈশাখী উৎসব নামে পরিচিত। কাপ্তাই হ্রদে ঐতিহ্যবাহী পোশাকে ফুল ভাসানোর মাধ্যমে শুরু হবে উৎসবের আনুষ্ঠানিকতা। আর এই দিন ফুল দিয়ে ঘর সাজানো হয় বলে একে বলা হয় ফুল বিজু। এর পরের দিন ঘরে ঘরে রান্না হয় ঐতিহ্যবাহী খাবার পাচন, একে বলা হয় মূল বিজু। এই কারণে উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন ক্ষুদ্র নিগোষ্ঠী নারীরা। সবাইকে খাওয়ানো হয়, মানুষ অনেক আগ্রহ করে খায়। আমার মেয়ের জন্য নতুন জামা কিনছি আর আমার জন্য কিনছি। আমরা এই যে চাদর বুনতেছি, এই চাদরগুলো আমরা পরবো বিজুর সময়। আমাদের মুরব্বী জন আছে, ওনাদেরকে আমরা সালাম জানাই, আশীর্বাদ নেই। প্রতি বছর এই দিনগুলোর জন্য অপেক্ষা করে থাকেন আদিবাসী তরুণীরা। সকাল থেকে আমরা সারাদিন রান্না বান্না করি অনেক কিছু, তারপরে দুপুরের দিকে ঘুরতে যাই, পানি খেলতে যাই, এরকম আর কি ফুল দিয়ে গোসল করি। প্রথমে ফুল বিজু পালন করি, তারপর ফুল বিজুর পর আমাদের মূল বিজু হওয়ার পর নতুন বছর পালন করি। এবারের উৎসবে জেলা পরিষদের পক্ষ থেকে 3 পার্বত্য জেলার আদিবাসীদের জন্য আলাদা 2 দিন ছুটি ঘোষণা করায় খুশি আদিবাসী সংগঠনের নেতারা। তেমনি মঙ্গল শোভাযাত্রা ও বৈশাখী উৎসব পালনে প্রস্তুত জেলা প্রশাসনও। পুলিশ, বিজিবি, আর্মি সবার সাথে কোঅর্ডিনেশন হয়েছে। অনুষ্ঠানগুলোতে আমরা যথেষ্ট পরিমাণ সিকিউরিটির ব্যবস্থা করব। দাবি ছিল যে আমাদের প্রতি বছর যাতে বিজু উৎসবের উপলক্ষে বন্ধ দেওয়া হয়, তো সরকার এই বছর থেকেই ওটা শুরু হয়ে গেছে। পার্বত্য চট্টগ্রামে 11 ভাষাভাষী গোষ্ঠীর 13টি আদিবাসী সম্প্রদায় রয়েছে। নতুন বছরকে বরণ করে নিতে চলছে পাহাড়ি আদিবাসীদের প্রস্তুতি। সেক্ষেত্রে তারা মনে করেন এই উৎসব শুধু তাদের একার নয়, এই উৎসব সকলের। সেক্ষেত্রে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এই উৎসবে অংশগ্রহণ করবে এই প্রত্যাশা পাহাড়ি আদিবাসীদের। রাঙামাটির হ্যাচারি এলাকা থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। সিলেটের আতিয়া মহলে র্যাবের অপারেশন ক্লিয়ার সমাপ্তি ঘোষণার পর আজ ভাড়াটিয়াদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বাড়িটি। সকাল থেকে পুলিশের তত্ত্বাবধানে ভাড়াটিয়ারা আতিয়া মহলে গিয়ে তাদের জিনিসপত্র নিয়ে গেছেন। তবে অনেকের অভিযোগ তারা তাদের মূল্যবান জিনিস খুঁজে পাচ্ছেন না। পুলিশ জানায় মালিককে বুঝিয়ে দেওয়া হলেও বাড়িটি বসবাসের উপযোগী নেই। সংস্কার এবং বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ দেওয়ার পরই আতিয়া মহলে আবারও ভাড়াটিয়ারা থাকতে পারবেন। গত 25 থেকে 28 মার্চ পর্যন্ত আতিয়া মহলে জঙ্গি বিরোধী কমান্ডো অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। সেনাবাহিনীর অভিযান শেষে ভবনটি থেকে বিস্ফোরক ও জঙ্গিদের লাশ উদ্ধারের জন্য র্যাবের কাছে হস্তান্তর করা হয়। সমস্ত মাল, কোনো মালের সমস্যা হয়নি, হয়তো এদিক ওদিক করে আছে। আমরা আলহামদুলিল্লাহ আমরা খুশি আছি। ক্রাইম সিন পার্টি সন্তুষ্ট হয়েছেন যে এখানে আর কোনো বিস্ফোরক বা কোনো ক্ষতিকর কিছু নাই। এরপরে আমরা বুঝিনি। তো আজকে আমরা বাড়িটা কিন্তু মূল মালিক উস্তার আলী সাহেবকে আমরা বাড়িটা বুঝাই দিই। উস্তার আলী সাহেব ওনার ভাড়াটিয়াদেরকে দেখে দেখে এখানে ঢুকাচ্ছেন, তাদের মালামাল ঠিক আছে কিনা দেখার জন্য। সাভারে বেসরকারি সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী সিফাত হত্যাকাণ্ডে 2 শিক্ষার্থী শাওন ও বাপ্পি সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে সাভারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর আগে সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বাদী হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে সংঘর্ষের পর গতকালই আবাসিক হলগুলো খালি করার নির্দেশ দেন কর্তৃপক্ষ। এরপর সকালে হল ছেড়ে যায় শিক্ষার্থীরা। ক্যাম্পাসে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী ও বহিরাগতদের সংঘর্ষে সিফাত নামে এক শিক্ষার্থী নিহত হন। আহত হন অন্তত 10 জন। আমাদের বিশ্ববিদ্যালয়ের কোনো ক্যাম্পাসের ভিতরে কোনো ঘটনা ঘটে নাই, কোনো যেটা বলে ছাত্রছাত্রীদের মধ্যে কথা কাটাকাটি হোক বা কোনো কিছুই ঘটনা ঘটে নাই। যথারীতি ক্লাস শেষ হয়েছে, এটা লাঞ্চ টাইম, এবং আমরা যতটুকু জানিয়েছি ক্যান্টিনে, বাইরে যে ক্যান্টিন সেখানে কিছুটা ছাত্রছাত্রীদের মধ্যে হয়তো কোনো তর্ক বিতর্ক হতে পারে।
সাতক্ষীরায় যুবলীগ নেতা কবির হোসেনকে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। সকালে নিহতের মা বাদী হয়ে জামায়াত শিবিরের 17 নেতাকর্মী সহ অজ্ঞাতনামা বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। পুলিশ জানায়, গতকাল রাতে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে শহরের ভাড়া বাসায় যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন স্থানীয় আগরদারি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন। রাতেই এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করে পুলিশ। লক্ষ্মীপুরে গৃহবধূ গণধর্ষণ মামলায় 4 জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাইদুর রহমান গাজী এ রায় দেন। মামলা সূত্রে জানা যায়, 2013 সালের 18ই আগস্ট সদর উপজেলার রশিদপুর গ্রামে গৃহবধূকে গণধর্ষণ করে নাসির উদ্দিন, মহিন হোসেন, মাসুদ আলম ও বাহার। এ ঘটনায় নির্যাতিতা বাদী হয়ে সদর থানায় 4 জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা দায়েরের 7 দিনের মধ্যে আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে 26শে আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত আজ এ রায় দেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুপক্ষের মধ্যে সংঘর্ষে নিহতের ঘটনায় 2টি মামলা দায়ের করা হয়েছে। গতকাল রাতে নিহত রহিজ মিয়ার স্ত্রী নার্গিস আক্তার বাদী হয়ে 17 জনের নাম উল্লেখ করে কসবা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অন্যদিকে সংঘর্ষ চলাকালে পুলিশের ওপর হামলার ঘটনায় কসবা থানার উপপরিদর্শক আশরাফুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত 3 থেকে 400 জনকে আসামি করে অপর একটি মামলা করেছেন। এদিকে এ ঘটনায় গতকাল আটককৃতদের 8 জনকে 2টি মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। গতকাল পূর্ব শত্রুতার জের ধরে নিমবাড়ি গ্রামে জমশেদ ও নাবালক মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষে 1 জন নিহত ও অন্তত 10 জন আহত হন। বাংলার সময় আরো থাকছে। বাগেরহাটে 5 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ। গাজীপুরের বোর্ড বাজারে বিচ্ছিন্ন করা হলো 600 অবৈধ আবাসিক গ্যাস সংযোগ। চিত্রনায়ক শাকিব আর চিত্রনায়িকা অপুর বৈবাহিক সম্পর্ক এখন টক অব দ্য টাউন। গতকাল একটি বেসরকারি টিভি চ্যানেলে শাকিব খানকে নিজের স্বামী ও তার সন্তানের বাবা বলে দাবি করেন অপু বিশ্বাস। এরপরই মূলধারার গণমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে শুরু হয় তোলপাড়। যদিও এর কয়েক ঘন্টা ব্যবধানে বিভিন্ন গণমাধ্যমে মুখ খোলেন শাকিব খানও। গতকাল থেকে আজ পর্যন্ত পাওয়া যায় তার একাধিক মন্তব্য। এমনকি প্রেস কনফারেন্সের ঘোষণা দিয়েও আজ অস্বীকার করেন তিনি। তবে সবশেষ পুরো ঘটনা মীমাংসার পথে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির প্রধান। রাশেদ লিমনের রিপোর্ট। একসাথে পথ চলা শুরু 2006 সালে। প্রথম ছবি কোটি টাকার কাবিন দিয়েই বাংলা ছবির দর্শক হৃদয়ে ঠাঁই করে নেয় শাকিব অপু জুটি। একের পর এক জুটিবদ্ধ হয়ে কাজ করেন 40টিরও বেশি ছবি। এর মধ্যে সময় অসময় নানা গল্প গুঞ্জন উঠেছে এই জুটিকে নিয়ে। সবশেষ অপুর প্রায় 10 মাস ধরে গা ঢাকা দেয় কম গল্প রটেনি চলচ্চিত্র পাড়ায়। হঠাৎ করেই বোমা ফাটানোর মতো ছেলেসহ তার প্রত্যাবর্তন ম্লান করে দিয়েছে আগের সব রটনা। বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন ডাকলেও কথা রাখেননি এই সুপারস্টার। পরে তার বাসায় গিয়ে যোগাযোগ করা হলেও সাড়া দেননি তিনি। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়া কিংবা আড্ডা আলোচনায় ঝড় তুলেছেন শাকিব, অপু আর আব্রাহাম। এই জিনিসটা মিট করে সামনে বাংলাদেশ চলচ্চিত্রকে কেমনে উন্নয়ন করা যায়, আবারও তারা ফিরে আসো। তারা যদি একসঙ্গে কাজ করতে পারে, আবার মিল হয়, তাহলে হয়তো আমাদের দেশের চলচ্চিত্র আরো আমরা এগিয়ে যেতে পারবো। চলচ্চিত্র সংশ্লিষ্টরাও চান রূপালী পর্দার সামনে ও পেছনে সমানতালে এগিয়ে যাক এই যুগল। সমস্যার সমাধান হয় না এমন কোনো ব্যাপার আছে, এইটাও হয়ে যাবে। এটা তো এমন কিছু বড় ব্যাপার না। এটাকে যত তাড়াতাড়ি একটা সুন্দর সমাধান রূপ নেবে, আমরা এটাকে মোস্ট ওয়েলকাম করি। এদিকে শাকিব অপুর সঙ্গে কথা হয়েছে দাবি করে চলচ্চিত্র পরিচালক সমিতির প্রধান জানিয়েছেন, আর কাদা ছোড়াছুড়ি না করে সমাধানের পথে যাচ্ছেন তারা। সময় অনেক সময় অনেক কিছু পরিবর্তন করে দেয়, মেজাজের পরিবর্তন করে দেয়, মানসিকতার পরিবর্তন করে দেয়। ওদেরও আমার ধারণা যে জিনিসটা উপলব্ধি করতে পারছে, যেটা নিয়ে আর ঘাটাঘাটি করলে বরং খারাপই হবে। এদিকে মঙ্গলবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে বরফ গলার ইঙ্গিত দিয়েছেন শাকিব খান। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।
বাগেরহাটে 5 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। সকালে জেলা প্রশাসনের 3 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভৈরব নদীর প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় গুড়িয়ে দেওয়া হয় দড়াটানা সেতুর নিচে গড়ে ওঠা অবৈধ স্থাপনা। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ভূমিদস্যুরা ভৈরব নদের তীর দখল করে অবৈধভাবে এসব স্থাপনা গড়ে তুলেছে। আবার যেন অবৈধ স্থাপনা না গড়ে তুলতে পারে সেজন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। আমরা এই ডটানা ব্রিজ থেকে একেবারে মুনিগঞ্জ ব্রিজ পর্যন্ত নদীর এই যে শহররক্ষা বাঁধ এর দুপাশে যত ধরনের অবৈধ স্থাপনা আছে এগুলো উচ্ছেদ করব এবং যতক্ষণ না শেষ হয় ততক্ষণে উচ্ছেদ প্রক্রিয়া চলতে থাকবে। গাজীপুরে 600 অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সকালে বোর্ডবাজারে এসব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা শাহরিন মাধবী ও তিতাস গ্যাসের জিএম আব্দুল ওয়াদুদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কুনিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় 3 কিলোমিটার এলাকার 2 শতাধিক বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় বিপুল পরিমাণ পাইপ ও রাইজার। এছাড়া অবৈধ গ্যাস সংযোগ নেয়ার অভিযোগে 8 জনকে 20,000 টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক ইউনিয়ন যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে আগানগর গ্রামে এই ঘটনা হয়। পুলিশ ও স্বজনরা জানান, রাত 3:30টার দিকে আগানগর এলাকায় নিজ বাসার সামনে আগানগর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম গাজীকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে মারা যায় সে। তবে কে বা কারা এই হত্যার সাথে জড়িত সে বিষয়ে এখনো কিছু জানাতে পারেনি পুলিশ। আমার বাবাকে কেন মারলো, আমার বাবা কি করেছে আমাদের, কেন আমার বাবাকে ছিনিয়ে নিয়েছে, আমাদের বাবাকে চাই। আমার বাচ্চা বাচ্চি এতিম হয়ে গেছে, আমার বাচ্চা বাচ্চি এতিম যেমন আর কেউ না হয়, এই জন্য আমি সূক্ষ্ম বিচার চাই। দুর্বৃত্তের ছুরিকাঘাতে সে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। সে যখন আঘাতপ্রাপ্ত হয়ে দারোয়ানের সামনে আসে তখন তার হাতে 2টো মোবাইল এবং তার হাতেও একটি ছুরি ধরা অবস্থায় ছিল। এই মৃত্যুটি কেন হয়েছে, কেন সে আঘাতপ্রাপ্ত হয়েছে এখন পর্যন্ত আমরা এটা বের করতে পারিনি। তবে পুলিশ আমরা তদন্ত করছি। অবৈধ সম্পদ অর্জনের মামলায় উপমহাহিসাব নিয়ন্ত্রক মোহাম্মদ দুলাল উদ্দিনকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গতরাতে তাকে গ্রেফতার করা হয়। দুদক জানায়, ভালুকার নিজ বাসা থেকে উপমহাহিসাব নিয়ন্ত্রক মোহাম্মদ দুলাল উদ্দিনকে গ্রেফতার করে তারা। পরে দুপুরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। চলতি বছর 31শে জানুয়ারি ময়মনসিংহের কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে প্রায় 1.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। 1,47,27,231 টাকা 46 পয়সা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করা এবং সম্পদ বিবরণীতে সম্পদের বিষয় তথ্য গোপন করায় প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঠাকুরগাঁও বিমানবন্দরটি চালুর জন্য মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। সকালে ঠাকুরগাঁও সদরে বন্ধ বিমানবন্দর পরিদর্শনকালে তিনি কথা বলেন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি এটা চালু করার জন্য, যে আমার মন্ত্রণালয় আপনাদের এই দাবি পরিপূর্ণভাবে গ্রহণ করছে এবং এই দাবি যাতে বাস্তবায়িত করা যায় তার জন্য উদ্যোগ নেবে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে সে ব্যাপারে অনুরোধ জানাবে। পয়লা বৈশাখকে সামনে রেখে বেপরোয়া হয়ে উঠেছে ইলিশ শিকারীরা। জেল জরিমানা এমনকি সরকারি নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে দলে দলে ইলিশ নিধনে নেমে পড়ছে তারা। মাছঘাট ও হাট বাজারগুলোতেও প্রকাশ্যে চলছে ইলিশের বেচাকেনা। অভয় আশ্রমগুলোতে ইলিশ নিধন অব্যাহত থাকায় জাটকা রক্ষার উদ্যোগ সফল হবে না বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। যথারীতি অভিযান চলছে বলে জানালেন কোস্টগার্ড ও মৎস্য কর্মকর্তা। ভোলা থেকে নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভোলার মেঘনা তেতুলিয়া নদীর অভয়াশ্রমে মার্চ এপ্রিল 2 মাস জাল ফেলা সম্পূর্ণ নিষেধ থাকলেও প্রতিদিনই দলে দলে মাছ ধরতে দেখা যায়।
বৈশাখী উৎসবকে সামনে রেখে ইলিশের চাহিদা ও দাম বেড়ে যাওয়ায় নিষেধাজ্ঞা অমান্যকারীর সংখ্যাও বাড়ছে। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের মধ্যেই হাজার হাজার জেলে মাছ শিকার করছেন। বড় সাইজের ইলিশগুলো চলে যাচ্ছে ঢাকা, বরিশাল সহ দেশের বড় বড় শহরে। ইলিশের কমতি নেই স্থানীয় বাজারগুলোতে। নিষিদ্ধ সময়ে প্রশাসনের সামনেই প্রকাশ্যে চলছে কেনাবেচা। সরকার অভিযান দিয়েছে 2 মাস, আমরা 2 মাস মানছি। অল্প কদিন টাইম আছে, পয়লা বৈশাখের ইলিশ মাছের দাম ভালো, আমরা এর জন্য নদীতে যাইতে আছি। কদিন আর বয়ে থাকা যায়, দেখা যাচ্ছে ফুলা হিসাবে আছে, বাচ্চা কাচ্চা আছে, তারও তো একটা পেট আছে, এই কারণে তারা বাধ্যমূলক নদীতে যায়। কিছু প্রভাবশালী ব্যক্তির কারণে ইলিশ রক্ষার উদ্দেশ্য ভেস্তে যাচ্ছে উল্লেখ করে এই উন্নয়ন কর্মী প্রশাসনের অভিযান পরিচালনায় গাফিলতির অভিযোগ করেন। জেলায় 22 জন দেখা যায় এই কাজটার সাথে জড়িত, তাদের একটি চক্র এই কাজটা করে থাকে। প্রশাসন এবং আমাদের স্থানীয়দের কাছে কিন্তু এটা ওপেন সিক্রেট, কিন্তু কারা করছে তাদেরকে কিন্তু সবাই চিনে, তারপরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ইলিশ নিধন বন্ধে নিয়মিত অভিযান চলছে জানিয়ে বৈশাখকে সামনে রেখে অভিযান আরো জোরদারের কথা জানালেন কোস্টগার্ড ও মৎস্য কর্মকর্তা। আমরা প্রতিদিনই একটা করে টিম নদীতে কাজ করে যাচ্ছি এবং জেলেদেরকে এই অবৈধ মাছ এবং অবৈধ মাছ ধরার ব্যাপারে তাদেরকে বিরত রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী এবং মৎস্য অধিদপ্তরের মাধ্যমে তাদেরকে সচেতন করা হচ্ছে। আশা করি লোকজন যদি আরো সচেতন হয় তাহলে এটা সম্পূর্ণভাবে বন্ধ করা সম্ভব। নিষেধাজ্ঞার 1 মাস 9 দিনে আইন অমান্য করায় 218 জন জেলেকে আটক করা হয়েছে। বিভিন্ন মেয়াদে জেল জরিমানা করা হয়েছে 83 জনকে। এদের কাছ থেকে জব্দ করা হয়েছে প্রায় 3.5 মেট্রিক টন জাটকা ও 6 লাখ মিটার জাল। সময় সংবাদ, ভোলা। কৈশোর তারুণ্যের বইয়ের আয়োজনে কুমিল্লায় শুরু হয়েছে 3 দিনব্যাপী বইমেলা। সকালে কুমিল্লা জেলা স্কুল প্রাঙ্গণে এই বইমেলার উদ্বোধন করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবু তাহের। এ সময় জেলা স্কুল এবং ভিক্টোরিয়া কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মেলায় 10টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রতিদিন মেলা চলবে বিকেল 5টা পর্যন্ত। বরিশালে মঙ্গল শোভাযাত্রা বন্ধের জন্য চারুকলা উদীচীর 3 সদস্যকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। জেএমবির নামে চিঠিটি দুপুরে সদর রোডের বাংলাদেশ টেলিভিশন কার্যালয়ে কে বা কারা ফেলে রেখে যায়। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন চারুকলা সাংস্কৃতিক সংগঠনের সদস্য সুশান্ত ঘোষ। চিঠিতে মঙ্গল শোভাযাত্রা ও বৈশাখী মেলা বন্ধ না হলে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এদিকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আমাদের কাছে একটা চিঠি আসছে, সেটি হচ্ছে যে মঙ্গল শোভাযাত্রা যারা করে, বিশেষ করে চারুকলা এবং উদীচী, তাদেরকে মঙ্গল শোভাযাত্রা করলে তাদেরকে তালিকা করা হচ্ছে, তাদেরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। জমায়েতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি নাম দিয়ে মঙ্গল শোভাযাত্রা করা যাবে না, এরকম একটা হুমকি সম্মিলিত চিঠি। তো আমরা এটাকে গুরুত্ব সহকারে নিয়েছি। আমরা তদন্ত করব। চট্টগ্রামের পহেলা বৈশাখের দিন বিকেল 5টার মধ্যে সব ধরনের অনুষ্ঠান শেষ করতে হবে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার ইকবাল বাহার। বিকেলে সিএমপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। বিকেল 5টার মধ্যে উন্মুক্ত স্থানে আয়োজিত অনুষ্ঠানসমূহ শেষ করার জন্য অনুরোধ করা হয়েছে। সূর্যাস্তের পরে অনুষ্ঠান করা যাবে ছাদের নিচে এবং অনুমতি সহকারে। মোটরসাইকেলে যারা চড়বেন শুধু চালক মোটরসাইকেলে চড়তে পারবেন, অন্য কোনো আরোহী থাকবে না। আসা যাওয়ার যেখানে ব্যাপকতা আছে সেই জায়গাগুলোতে আমরা সিসি ক্যামেরা লাগাচ্ছি, যাতে কারা আসলো কারা গেল এইগুলো আমরা ধারণ করে রাখতে পারি। বর্ষবরণের প্রস্তুতিতে ব্যস্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার রাকিবুল হাসান। সরাসরি চলে যাব তার কাছে। রাকিব। ধন্যবাদ সজল। চিরায়ত সুর আর শাশ্বত রঙে গেল বছরের জীর্ণতা শীর্ণতাকে ঠেলে কিন্তু আর 2 দিন পরেই কিন্তু বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত হতে যাচ্ছে এবং তারই আয়োজন কিন্তু আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে আমরা দেখছি এবং আজ সকাল থেকে আমরা এখানে দেখছি এবং বেশ জোরে সোরে আয়োজন চলছে। কিন্তু আমরা দেখছি এখানে বিভিন্ন মুখোশ তৈরি করা হচ্ছে, ফানুস তৈরি করা হচ্ছে এবং চারুকলা ইনস্টিটিউটের যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু বেশ ব্যস্ত রয়েছেন সেগুলো তৈরি করতে। আমরা তাদের সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলছিলাম, তারা বলছেন যে সেই দিনের পহেলা বৈশাখের যে মঙ্গল শোভাযাত্রা, সেই শোভাযাত্রার সকল আয়োজনের প্রায় 80% কাজ কিন্তু সম্পন্ন হয়েছে।
এবং এবারে কিন্তু যেই থিমটিকে নিয়ে তারা সামনে এগোচ্ছে সেটি হচ্ছে আসলে জাতীয় দূরদৃষ্টিতা, শক্তি, ঐতিহ্য এবং দুষ্টের দমন, এই সমস্ত কিছুকে কিন্তু এর মধ্যে দিয়ে তুলে ধরা হবে এবং সেজন্য কিন্তু পেঁচা, পাখি এবং বর্ণচোরা গিরগিটির কিন্তু তারা সাজে কিন্তু এখানে সজ্জিত করছেন এবং সেই সাথে ময়ূর এবং পাখিও থাকবে। আমরা কিছুক্ষণ আগে ডক্টর মোহাম্মদ আমিরুল মোমিনিন চৌধুরী, প্রফেসর চারুকলা বিভাগের, তার সঙ্গে কথা বলছিলাম। তিনি যেটি বলছিলেন যে মূলত আসলে বাংলাদেশের যে পরিবর্তন এবং এই দ্রুত যে উন্নয়নের যে পরিবর্তন, সেই দ্রুত উন্নয়নের পরিবর্তনের বিষয়টিকে তারা আসলে এই বর্ণচোরা গিরগিটির মধ্য দিয়ে কিন্তু তুলে ধরতে চাচ্ছেন। পাশাপাশি এখানে যারা আয়োজকরা রয়েছেন তারা বলছেন যে আসলে পশ্চিমা সংস্কৃতির ঢেউ যেন নিজস্ব সংস্কৃতি চর্চাকে ভাঙন ধরাতে না পারে, সেই কারণে কিন্তু তারা এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে, এই মঙ্গল শোভাযাত্রার মধ্যে দিয়ে নিজস্ব সংস্কৃতি চর্চার আর সমস্ত কিছু এখানে তুলে ধরবেন এবং সমস্ত আয়োজন রাখবেন। সেই সাথে দর্শক আপনাকে জানিয়ে রাখি যে আমরা এখন চারুকলা ইনস্টিটিউটে আপনি যে দেখছেন যে এই যে সমস্ত আয়োজন এখানে চলছে, যে রংতুলির আচর চলছে, সেটি একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। এছাড়াও কিন্তু ইনস্টিটিউটের বাইরে খোলা মাঠে আমরা বিভিন্ন ধরনের আয়োজন কিন্তু লক্ষ্য করেছি এবং সেই সাথে এখানে যে সমস্ত ভাস্কর্যগুলো রয়েছে সেগুলো কিন্তু ধোয়া মোছার কাজ চলছে। এছাড়া এই কাজগুলো আগামী 1-2 দিনের মধ্যেই শেষ হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো সজল, এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে সর্বশেষ। দর্শক, আপনারাও দেখছিলেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে বর্ষবরণের শেষ মুহূর্তের প্রস্তুতি এবং সেখান থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাকিবুল হাসান। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারতের সঙ্গে কোনো চুক্তি নিয়ে গোপন করার কিছু নেই, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বললেন তিস্তা ইস্যুতে আগের সরকারের ভুলের মাসুল দিতে হচ্ছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি নেতা মুফতি হান্নানের সঙ্গে দেখা করতে পরিবারের সদস্যদের ডেকে পাঠিয়েছে কারা কর্তৃপক্ষ। কারাগার এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সিলেটে রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল সহ 4 জনের ফাঁসির আদেশ হাইকোর্টেও বহাল, বাকি 6 জনের বিভিন্ন মেয়াদে জেল। রাজশাহীতে মেডিকেল শিক্ষার্থী মালদ্বীপের রাউধার মৃত্যুকে আত্মহত্যা মানতে নারাজ স্বজনরা। হত্যাকাণ্ডের সহপাঠীরা জড়িত সন্দেহ তার বাবার। খাগড়াছড়িতে বৈশাখী উৎসবের আনুষ্ঠানিকতা শুরু, বাকি 2 পার্বত্য জেলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 2 দিন ছুটি ঘোষণায় খুশি আদিবাসীরা। দর্শক, এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।